কোনো বর্ণনার ধারাবাহিকতা বা ঘটনাক্রম বোঝাতে সাধারণত যে লিঙ্কার্সগুলো ব্যবহৃত হয় তা হচ্ছে কি অ্যাট ফার্স্ট, প্রথমত, ফার্স্টলি, কিংবা প্রথমত ওই একই অর্থ, ইন দ্য ফার্স্ট প্লেস, এট দ্য বিগিনিং, এরপর আমরা ব্যবহার করব সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি, এট লাস্ট, লাস্টলি। এইগুলো আমরা কোনো একটা ঘটনার ধারাবাহিক বর্ণনা দেওয়ার জন্য ব্যবহার করব। আচ্ছা দেখো, এটা অনেকে বুঝতে যদি না পারো তাহলে এই এক্সাম্পলটা হচ্ছে তোমার জন্য। এক্সাম্পলটা কি, দেখো যদি এরকম থাকে, প্যাসেজ আকারে তো তোমাদের থাকবে, সেন্টেন্স কানেক্টর যেহেতু এগুলা। ইফ ইউ ওয়ান্ট টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, তুমি যদি পরীক্ষায় ভালো করতে চাও, ইউ হ্যাভ টু সার্টেন থিংস, তোমার কিছু বিষয় থাকতে হবে, কিছু নির্দিষ্ট বিষয় থাকতে হবে। যেমন অ্যাট ফার্স্ট কী কী থাকতে হবে, প্রথমত ইউ হ্যাভ টু রিড অ্যাটেন্টিভলি, তোমাকে প্রথমত খুব মনোযোগ সহকারে পড়তে হবে। এরপর কি, সেকেন্ডলি, দ্বিতীয়ত ইউ হ্যাভ টু মেমোরাইজ সাম ইম্পর্ট্যান্ট অ্যান্সার্স টু কুয়েশ্চেন, তোমাকে কিছু প্রশ্নের উত্তর মুখস্থ করতে হবে, এটা হচ্ছে দ্বিতীয়। প্রথমত হচ্ছে তোমাকে গুরুত্বপূর্ণভাবে পড়তে হবে, দ্বিতীয়ত হচ্ছে তোমাকে গুরুত্বপূর্ণভাবে কিছু কোয়েশ্চেন মেমোরাইজ করতে হবে, মুখস্থ করতে হবে। এরপর থার্ডলি, তৃতীয়ত হচ্ছে কী কী করতে হবে তোমাকে, ইউ হ্যাভ টু রাইট দ্যাম আফটার মেমোরাইজিং, ফাইনালি ইউ হ্যাভ টু রিভাইজ দ্যাম ফ্রিকোয়েন্টলি, অর্থাৎ তুমি যখন সে পড়াগুলো শেষ করবে তোমাকে আবার ফাইনালি, অর্থাৎ থার্ডলি, তৃতীয়ত তোমাকে সেগুলো আবার কি করতে হবে, তোমাকে আবার রিভাইজ করতে হবে। অর্থাৎ তুমি যদি রিভাইজ করো, অর্থাৎ দেখো এখানে তুমি যদি পরীক্ষায় ভালো করতে চাও সেই বিষয়ে তিনটা পদ্ধতির কথা বলা হচ্ছে, অর্থাৎ তিনটা পদ্ধতি বা তিনটা থিংস, নির্দিষ্ট কিছু বিষয় যেগুলো মেনে চলে তুমি পরীক্ষায় ভালো করবে সেই বিষয়ে এখানে বলা হচ্ছে। অর্থাৎ অ্যাট ফার্স্ট, প্রথমত তোমাকে পড়তে হবে ভালোভাবে মনোযোগ দিয়ে, দ্বিতীয়ত হচ্ছে কিছু প্রশ্ন তোমাকে মুখস্থ করতে হবে, তৃতীয়ত হচ্ছে তোমাকে সেই প্রশ্নগুলো পড়ার পর লিখতে হবে, লিখে সেগুলো আবার রিভাইজ করতে হবে। এই যে দেখো একটা ধারাক্রম বোঝাচ্ছে না, সেই ক্ষেত্রেই আমরা এই যে অ্যাট ফার্স্ট, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি, অ্যাট লাস্ট, লাস্টলি এইগুলো আমরা ব্যবহার করে থাকি। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। ইংলিশ ম্যাজিকের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট কানেক্টরসগুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং পরবর্তীতে আমরা এ টু জেড কানেক্টরস নিয়ে আলোচনা করব, অর্থাৎ সকল কানেক্টরস নিয়ে আলোচনা করব, এবং প্র্যাকটিস তো থাকবেই। আশা করি তোমরা যদি ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো, এই কানেক্টরস নিয়ে তোমাদের যত ঝামেলা ছিল, যত সমস্যা ছিল, সকল সমস্যা কেটে যাবে ইনশাআল্লাহ। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত সকলকে দেখার অনুরোধ রইল। আমরা ক্লাসে প্রবেশ করি। প্রথমে হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট সেন্টেন্স কানেক্টরস, যেগুলো দেখো একদম ইম্পর্ট্যান্ট, অর্থাৎ মোস্ট ইম্পর্ট্যান্ট, টপ 10 যেটাকে বলা হয়। হ্যাঁ, এরকম দেখো, প্রথমে হচ্ছে কি এডিশন। এডিশন মানে হচ্ছে সংযুক্তকরণ বা যুক্তকরণের ক্ষেত্রে আমরা যেগুলো ব্যবহার করে থাকি, অ্যান্ড, অলসো, মোর ওভার, ইন এডিশন, এডিশনালি, ফার্দার মোর, অর্থাৎ আরও, অথবা, এবং, এই ক্ষেত্রে আমরা এইগুলো ব্যবহার করে থাকি এই সেন্টেন্স কানেক্টরসগুলো। এরপর হচ্ছে কি কন্ট্রাস্ট। আচ্ছা, কন্ট্রাস্ট কোনটা, কন্ট্রাস্ট হচ্ছে তোমার বিপরীত কিছু বোঝাতে, অর্থাৎ লোকটি সৎ কিন্তু গরিব, কিংবা লোকটি গরিব কিন্তু সৎ। তারপর হচ্ছে যে লোকটি ধনী কিন্তু অসৎ। এই ক্ষেত্রে এই যে বিপরীত কিছু প্রতিক্রিয়া, বিপরীত কিছু বোঝাতে আমরা কন্ট্রাস্ট হিসেবে এইগুলো ব্যবহার করব কি, বাট, হাউএভার, অন দ্য আদার হ্যান্ড, এইগুলো আমরা ব্যবহার করব। এরপর হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট হিসেবে আমরা ব্যবহার করব বিকজ, কারণ, দেয়ারফর, সেহেতু, সো, তাই, এই যে এইগুলো আমরা কজ অ্যান্ড ইফেক্ট হিসেবে ব্যবহার করব। এরপর হচ্ছে কম্পারিজন। আচ্ছা, কম্পারিজনে হচ্ছে অ্যাজ, অর্থাৎ তুলনা বোঝাতে অ্যাজ, লাইক, সিমিলারলি, এগুলো ব্যবহার করবো। দেখো তুমি যদি এই মোস্ট ইম্পর্ট্যান্ট, অর্থাৎ তুমি যদি একজন বিগানার স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে তোমার জন্য একদম ফরজ কাজ, অর্থাৎ মাস্ট বি, ইউ হ্যাভ টু মেমোরাইজ দিস মোস্ট ইম্পর্ট্যান্ট সেন্টেন্স কানেক্টর। হ্যাঁ, এগুলো তোমার একদম মাথায় থাকতে হবে। তুমি যদি সেন্টেন্স কানেক্টর খুবই দুর্বল হয়ে থাকে, তাহলে এই যে মোস্ট ইম্পর্ট্যান্ট যেগুলো আছে এগুলো তোমাকে মাথায় থাকতে হবে। তোমার মাথায় যদি কিছু না থাকে, কখন কোন জায়গায় কোন কানেক্টরসটা বসাতে হবে তুমি তো সেটা জানবেই না। অর্থাৎ কানেক্টরস যে কোনগুলো আছে সেটা আগে তোমাকে বুঝতে হবে, এই জন্য আমি এই মোস্ট ইম্পর্ট্যান্ট পার্টটা তোমাদের জন্য রেখেছি। এরপর হচ্ছে রেজাল্ট, অর্থাৎ কোনো কিছুর ফলাফল বোঝাতে কনসিকুয়েন্টলি, দাজ, এজ রেজাল্ট, ফলে, এইগুলো আমরা ব্যবহার করব। এরপর হচ্ছে এমপেসিস। এমপেসিস হচ্ছে কোনো কিছু জোর দিয়ে বলার জন্য, কোনো কিছু আরও গুরুত্ব দিয়ে বলার জন্য, এই জন্য আমরা এগুলো ব্যবহার করি। ইনডিড, সার্টেনলি, অ্যাবাভ অল, এই যে এগুলো আমরা ব্যবহার করি। এরপর হচ্ছে টাইম সিকোয়েন্স, অর্থাৎ সময়ের একটা তোমার অনুক্রম, ধারাক্রম বোঝানোর জন্য যেটা আমরা ব্যবহার করে থাকি, অর্থাৎ একের পর এক। অর্থাৎ আমি যদি বলি সে শুধুমাত্র যে
সে খারাপ, দ্বিতীয়ত হচ্ছে সে মিথ্যা কথা বলে, তৃতীয়ত সে বড়দের সাথে খারাপ ব্যবহার করে, চতুর্থ সে বাবা মার সাথে খারাপ ব্যবহার করে, ওভারঅল সে একজন খারাপ লোক। এই যে এরকম ক্ষেত্রে ধারাবাহিকতা বোঝাতে আমরা ফার্স্টলি, দেন, তারপর, ফাইনালি, সেকেন্ডলি, থার্ডলি এইগুলো ব্যবহার করি টাইম সিকোয়েন্স হিসেবে। আর কন্ডিশন, কন্ডিশন মানে হচ্ছে শর্ত, শর্ত বোঝানোর জন্য ইফ, আনলেস, প্রোভাইডেড দ্যাট এগুলো আমরা ব্যবহার করে থাকি। এরপর হচ্ছে কি ইলাস্ট্রেশন। আচ্ছা, ইলাস্ট্রেশন হিসেবে অর্থাৎ ইলাস্ট্রেশন হচ্ছে কি উদাহরণ, উদাহরণ দেওয়ার জন্য আমরা ফর এক্সাম্পল, সাচ এজ, ফর ইনস্ট্যান্স এইগুলো আমরা ব্যবহার করতে পারি। দেখো এইগুলো ছিল একদম মোস্ট ইম্পর্ট্যান্ট, যারা বিগিনার স্টুডেন্ট তাদের জন্য হচ্ছে এই পার্টটা। এখন দেখো যারা যে এগুলা পারো তাদের জন্য হচ্ছে এখনকার এই পার্টটা। দেখো অর্থাৎ এখন আমরা বিস্তারিতভাবে পড়ব এবং প্র্যাকটিসের মাধ্যমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেটি হচ্ছে কি যারা বিগিনার লেভেলের স্টুডেন্ট তাদের জন্য। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অল স্টুডেন্ট, অর্থাৎ সকলের জন্য। অর্থাৎ এখন আমরা সকল বিষয় ধারাবাহিকভাবে আলোচনা করে যাব, অর্থাৎ এবং হচ্ছে যে প্র্যাকটিসের মাধ্যমে আলোচনা করব। দেখো আমরা কোনো কিছু সাদৃশ্য বা মিল বোঝাতে যে লিঙ্কার্সগুলো ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে কি কোনো কিছুর ভিতর মিল রয়েছে, সিমিলারলি, ইন দ্য সেম ওয়ে, এইগুলো ব্যবহার করি। আবার কোনো কিছুর ভিতর মনে করো বৈসাদৃশ্য বা মিল নেই, অর্থাৎ বিপরীত কিছু বোঝাতে অন দ্য কন্ট্রারি, অন দ্য আদার হ্যান্ড, ইনস্টিড অফ ইত্যাদি ব্যবহার করে থাকি। আবার কোনো বক্তব্যে অতিরিক্ত কিছু যোগ করতে যে বা বাড়তি কিছু বলতে যে লিঙ্কার্সগুলো ব্যবহৃত হয় তা হচ্ছে কি ইন এডিশন টু, ফার্দারমোর, মোরওভার, বিসাইডস এগুলো ব্যবহার হয়। এরপর দেখো এই এক্সাম্পলটা যদি একটু খেয়াল করো তাহলে হচ্ছে যে এই যে কনফিউশন সেটা দূর হয়ে যাবে। দ্য প্যারাগ্রাফ অ্যান্ড এসে আর ডিফারেন্ট ফ্রম ইচ আদার। আচ্ছা, প্যারাগ্রাফ এবং হচ্ছে কি এসে এরা হচ্ছে কি ভিন্ন, আর ডিফারেন্ট হয় ভিন্ন, ফ্রম ইচ আদার একে অন্য থেকে, একে অপর থেকে ভিন্ন হয়ে থাকে। আচ্ছা, প্রথমে বলা হচ্ছে, তারপর বলা হচ্ছে কি বিসাইডস, এছাড়াও দেয়ার আর সাম সিমিলারিটিস বিটুইন দেম, এছাড়াও তাদের ভিতর আবার কিছু সিমিলারিটিস, সাম সিমিলারিটিসও রয়েছে, তাদের ভিতর কিছু মিলও রয়েছে দুইটার ভিতর। প্রথমত দেখো, ফার্স্টলি প্রথমত, আচ্ছা এই এফটা হচ্ছে বড় হাতের হবে। ফার্স্টলি প্রথমত দ্য প্যারাগ্রাফ হ্যাজ এ টপিক সেন্টেন্স টু ইন্ট্রোডিউস দ্য মেইন আইডিয়া। আচ্ছা, প্যারাগ্রাফের প্রথমে একটা টপিক সেন্টেন্স থাকে, যখন হচ্ছে যে প্যারাগ্রাফ নিয়ে তুমি বিস্তারিত পড়বে তখন হয়তো বুঝতে পারবে টপিক সেন্টেন্স কি। আচ্ছা, টপিক সেন্টেন্স হচ্ছে যে তোমার ওই যে প্যারাগ্রাফ সেটাকে একটা সেন্টেন্সের মাধ্যমে সকল মেইন যে আইডিয়া অর্থাৎ মূল যে থিম বিষয় সেটা বুঝিয়ে দেওয়া, এটা হচ্ছে প্যারাগ্রাফের একটা বৈশিষ্ট্য। এরপর সেকেন্ডলি দ্বিতীয়ত, ইট হ্যাজ এ নাম্বার অফ সেন্টেন্স ইন দ্য মিডিল অফ ডেভেলপ দ্যাট আইডিয়া। ওই যে তুমি যে মেইন আইডিয়াটা দিলা সেই আইডিয়াটাকে উন্নত করার জন্য বা সেটাকে হচ্ছে প্রতিষ্ঠিত করার জন্য তুমি আরও কিছু সেন্টেন্স তোমাকে দিতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় প্যারাগ্রাফের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য। ফাইনালি, ফাইনালি হচ্ছে কি দেয়ার ইজ এ কনক্লুডিং সেন্টেন্স ইন ইট টু ব্রিং দ্য মেইন আইডিয়া টু ক্লোজ। অর্থাৎ তুমি শেষে সব শেষে একটা কনক্লুশন দিবে, অর্থাৎ একটা উপসংহার যুক্ত করবে। এটা হচ্ছে গেল আমাদের প্যারাগ্রাফের বৈশিষ্ট্য। এরপর বলতেছে সিমিলারলি একইভাবে দ্য এসে অলসো কনসিস্ট অফ এ বিগিনিং। অর্থাৎ একটা এসের প্রথমে হচ্ছে কি সেখানে হচ্ছে বিদ্যমান থাকে বিগিনিং, তারপর হচ্ছে মিডিল অ্যান্ড ইন্ড। অর্থাৎ একটা এসইউ শুরু এবং হচ্ছে তোমার মিডিল পয়েন্ট এবং হচ্ছে কি ইন্ডিং থাকে। ওভারঅল অর্থাৎ সর্বোপরি, obvious that যে দ্য প্যারাগ্রাফ অ্যান্ড দ্য এসে শেয়ার সাম কমন ফিচার্স। অর্থাৎ তাদের ভিতর কিছু কমন অর্থাৎ সাধারণ কিছু বৈশিষ্ট্য থাকে। এখানে দেখো দুইটার কথা বলা হচ্ছে, অর্থাৎ সিমিলারিটি, তাদের সিমিলারিটি অর্থাৎ সাদৃশ্য বোঝানোর জন্যই বলা হচ্ছে। এরপর দেখো, যা স্বাভাবিক হওয়া উচিত তা না বুঝিয়ে অন্য কিছু বোঝালে, বিপরীত কিছু বোঝালে, বিপরীত কিছু অর্থাৎ বিপরীত কিছু, স্বাভাবিক কিছু না বুঝিয়ে কিছু বোঝালে, যেমন দো সত্ত্বেও অর্থাৎ মনে করো কোনো কিছু স্বাভাবিক হওয়ার কথা ছিল কিন্তু সেটা না হয়ে অন্য কিছু। যেমন মনে করো সে অসুস্থ হওয়া সত্ত্বেও ক্লাসে উপস্থিত ছিল, অর্থাৎ সে অসুস্থ তাহলে কথা কি ছিল, সে অবশ্যই ক্লাসে উপস্থিত থাকবে না, কিন্তু সে অসুস্থ থাকা সত্ত্বেও ক্লাসে প্রবেশ করেছে বা ক্লাসে উপস্থিত ছিল। এক্ষেত্রে আমরা দো, অলদো একই অর্থ, বাট, ইনস্পাইট অফ, ডেসপাইট, নেভারদিলেস এইগুলো আমরা ব্যবহার করে থাকি। যেমন রুহান ওয়ার্কড ভেরি হার্ড, অর্থাৎ রুহান কি করে অনেক কঠোর পরিশ্রম করে, নেভারদিলেস সত্ত্বেও হি কুড নট প্রসপার ইন লাইফ, সে জীবনে উন্নয়ন করতে পারে না। বুঝতে পারছো? দো হি ইজ পোর, যদিও সে গরিব, হি ইজ অনেস্ট, অর্থাৎ
হচ্ছে যে একটা বিপরীত কিছু বোঝাচ্ছে, যেটা স্বাভাবিকভাবে হওয়ার কথা সেটা না হয়ে অন্য কিছু হচ্ছে। এক্ষেত্রে আমরা দো, অল দো, নেভার দিলেস এগুলো ব্যবহার করে থাকি, অর্থাৎ বিপরীত কিছু সত্ত্বেও, অর্থাৎ তুমি ভালো হওয়া সত্ত্বেও, তুমি গরিব হওয়া সত্ত্বেও তুমি সৎ, এই যে এইগুলা। এরপর দেখো কোনো বর্ণনার উদাহরণ দিতে হলে সাধারণত কোনো বর্ণনার উদাহরণ অর্থাৎ হচ্ছে যে কোনো কিছুর উদাহরণ দিতে হলে আমরা এটা জানি ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, সাচ এজ ফর এক্সাম্পল। এখন দেখো যারা বিগিনার লেভেল স্টুডেন্ট, এই তোমার অ্যাভারেজ লেভেল স্টুডেন্ট, তারা কি করবে, ফর এক্সাম্পলটা ব্যবহার করবে কোনো কিছুর উদাহরণ দেওয়ার ক্ষেত্রে। যখন তুমি সেই জায়গায় ফর ইনস্ট্যান্স কিংবা তুমি অ্যাজ ফর এক্সাম্পল এই দুইটা ব্যবহার করবে, তখন কি হবে, তখন টিচাররা তোমার খাতাটা যখন দেখবে তখন একটু কি হয়ে যাবে, ইমপ্রেসড হয়ে যাবে যে না ছেলেটা একটু ডিফারেন্ট টাইপের। এটা হচ্ছে মেধাবীদের আসলে টেকনিক, অর্থাৎ যারা টপার তাদের এগুলো টেকনিক, অর্থাৎ সবাই যেটা দিবে তারা সেটা দিবে না, তারা একটু ভিন্নটা দিবে। এটাই হচ্ছে পরীক্ষার খাতায় ভালো মার্কস পাওয়ার একটা টেকনিক। যেমন ধরো দেয়ার আর মেনি কাইন্ডস অফ বার্ডস ইন আওয়ার কান্ট্রি, আছে বিভিন্ন ধরনের পাখির প্রকারভেদ রয়েছে আমাদের দেশে। সাচেস যেমন, সাচেস মানে কি যেমন, সাচেস যেমন, সাচেস আমি এখানে ফর এক্সাম্পল ব্যবহার করতে পারি, এজ ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ হিসেবে আমরা ব্যবহার করতে পারি দ্য ডাফ, দ্য মেকপিক, দ্য ক্রাউ, দ্য স্পেরো, ইটিস। এগুলো হচ্ছে কি পাখির প্রকারভেদ, অর্থাৎ বলা হচ্ছে কিছুর উদাহরণ দেওয়া হচ্ছে এখানে যে বিভিন্ন ধরনের পাখি রয়েছে এর ভিতরে এগুলোও রয়েছে। এরপর দেখো কোনো কাজ বা ঘটনার ফলশ্রুতি বা ফলাফল বোঝাতে যেসব বোঝানো হয়, অর্থাৎ কোনো একটা ঘটনা ঘটেছে সেটার ফলাফল হিসেবে কি দাঁড়াচ্ছে, কনসিকুয়েন্টলি, হ্যান্স, দেয়ারফর, এজ এ রেজাল্ট ইত্যাদি। সুমাইয়া ইজ এ হার্ড ওয়ার্কিং গার্ল। আচ্ছা, সুমাইয়া একজন পরিশ্রমী মেয়ে। শি ওয়াজ ভেরি মাচ অ্যাটেন্টিভ টু স্টাডিজ অ্যান্ড ওয়ার্কড ভেরি হার্ড, অর্থাৎ সে খুবই ভালো পড়াশোনায় মনোযোগী অনেক বেশি এবং লেখাপড়া খুব ভালো করে, অর্থাৎ তার বিষয়ে এগুলা বলা হচ্ছে। এজ এ রেজাল্ট যার ফলে শি কাট গুড ফিগার ইন হার এসএসসি এক্সাম, সে হচ্ছে কি সে খুবই ভালো করেছিল এসএসসি এক্সামে। এখন দেখো অর্থাৎ সে যেহেতু ভালো, এখানে তার বৈশিষ্ট্যগুলো বলা হচ্ছে, তার ফলাফলটাকে, অর্থাৎ সে যে হার্ড ওয়ার্কিং, সে যে স্টাডি স্টাডির প্রতি যে অনেক অ্যাটেন্টিভ, সেটার ফলাফল হচ্ছে কি সে এসএসসিতে ভালো করেছে। এরপর দেখো কোনো বিষয়ের বর্ণনার বর্ণনায় সমাপ্তিতে বা উপসংহারের ক্ষেত্রে, অর্থাৎ কোনো একটা বর্ণনার শেষ আমাদের, এখন আমরা হচ্ছে কনক্লুশন টানবো অর্থাৎ উপসংহার দেবো, সেই ক্ষেত্রে কী ব্যবহার করি কোনগুলা, তুমি ইন কনক্লুশন ব্যবহার করতে পারো, টু কনক্লুড, ইন ফাইন, কিংবা হচ্ছে যে ইন ব্রিফ, ইন শর্ট, টু সাম আপ, অর্থাৎ কোনো কিছু সংক্ষেপে শেষ করে কনক্লুড এরকম হিসেবে ব্যবহার করা যায়। আচ্ছা, এরপর দেখো কোনো কিছু প্রনাউন সেন্টেন্স লিঙ্কার্স হিসেবে ব্যবহৃত হয়, যেমন ব্যক্তি বোঝাতে হো। আচ্ছা, কিছু প্রনাউন সেন্টেন্স লিঙ্কার রয়েছে, কিছু প্রনাউন রয়েছে, যেমন বেশিরভাগ ক্ষেত্রে এটাকে আমরা ডব্লিউএস প্রনাউনও বলতে পারি। যেমন মনে করো ব্যক্তি বোঝাতে, কি বোঝাতে, ব্যক্তি বোঝাতে আমরা ব্যবহার করব হো। এরপর হো, হুজ, হোম, এই তিনটা আমরা ব্যক্তি হিসেবে ব্যবহার করব। এরপর বস্তু হিসেবে ব্যবহার করব আমরা দ্যাট, হোয়াট। সময় বোঝাতে ব্যবহার করব আমরা হোয়েন, সময় বোঝাতে ব্যবহার করব আমরা হোয়েন। এরপর স্থান বোঝাতে ব্যবহার করব আমরা হোয়ার, স্থান বোঝাতে ব্যবহার করব হোয়ার ব্যবহৃত হবে। এছাড়াও দেখো, এছাড়াও কি কারণ বোঝাতে অ্যাজ বা সিন্স ব্যবহৃত হয়ে থাকে। এখন দেখো এইভাবে যদি তুমি একটা শেষ করো, এইগুলো খুব ভালোভাবে মনোযোগ সহকারে শেষ করো, তারপরেই না হয় তুমি সেন্টেন্স কানেক্টরসটা বুঝতে পারবে এবং তুমি কোথায় কোনটা বুঝবি সেটা বুঝতে পারবে। এছাড়াও যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমাকে সেন্টেন্স কানেক্টরসগুলো, লিস্ট অফ কানেক্টরস, সেটা তোমাকে মুখস্থ রাখতে হবে, সবসময় মুখস্থ থাকতে হবে। আচ্ছা দেখো, এইভাবে যদি তুমি সবগুলা শেষ করো, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সব কিছু মুখস্থ রাখবে, এই যে লিস্ট অফ কানেক্টরস রয়েছে সেগুলো মুখস্থ রাখবে। আচ্ছা দেখো, এরপর একটা প্র্যাকটিস রেখেছি, এটা তোমরা প্র্যাকটিস করে অবশ্যই রেজাল্টটা কমেন্টে জানাবে, কিন্তু তোমরা নিজেরা প্র্যাকটিস করে নেবে। এবং যদি এটা রেজাল্ট চাও, এই যে এই প্র্যাকটিস, এই বোর্ডের যদি তোমরা রেজাল্ট চাও, অবশ্যই ডিসক্রিপশনে সেই লিঙ্কটা দেওয়া থাকবে এবং এই ক্লাসের পিডিএফটা তোমরা সেই ডিসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া থাকবে ক্লাস পিডিএফ, সেখানে গিয়ে তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, তো তখন পর্যন্ত সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।